একটু থামল রেমারিক, তারপর চুপ হয়ে গেল। আজ অনেক কথা ভিড় করেছে তার মনে। মারা গেছে বাবা, 15 বছরের সুন্দরী বোন। লম্পট সমাজপতিরা তাকে হাতছানি দিয়ে ডাকে। 6 বছরের ছোট ভাই খিদের জ্বালায় সারাদিন ঘ্যান ঘ্যান করে বেড়ায়। কঙ্কালসার মা অদৃষ্টে বিশ্বাসী, পালিয়ে গিয়ে আশ্রয় নেয় চার্চে, যেন প্রার্থনা করলেই আকাশ থেকে রুটি পড়বে। বোনটা একদিন পালিয়ে গেল, আর কোনোদিন ফেরেনি সে। বহু বছর পর একদিন তার সাথে দেখা হয়েছিল রেমারিকের, কিন্তু সেই দেখা না হলেই ভালো হতো। বোন পালাবার 2 দিন পর পেটে 3 দিনের খিদে নিয়ে 11 বছরের রেমারিকও বাড়ি ছাড়ল। 50 কিলোমিটার হেঁটে নেপলসে চলে এলো সে। জানে নেপলস শহরে ধনী লোকজন আছে, আর তাদের টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য আছে গুন্ডা বদমাস। তারও একটা ব্যবস্থা হয়েই যাবে। বুদ্ধি ছিল রেমারিকের। হাত পাতার সময় চোখে মরিচের গুঁড়ো ঘষে সাগর বইয়ে দিত। দুঃখ দুর্দশায় ভরা এমন সব গল্প ফাঁদত যে মহাকাব্যকেও ছাড়িয়ে যেতে চায়। তবু ভিক্ষা পাওয়া যেত না, আর ভিক্ষা না পেলে চুরি করত রেমারিক। দেখা গেল চুরি বিদ্যায় হাত আর মাথা আরও বেশি খোলে রেমারিকের। তার মতো কয়েকশো ছেলের মধ্যে থেকে 6 জনকে শিষ্য বানিয়ে একটা পুরো বাড়িতে আস্তানা গাড়ল সে। নিজে থেকে সে যা শিখেছে শিষ্যদেরকে সেগুলো যত্নের সাথে শেখালো। মদের বোতল খালি হলে ধনের দুলালেরা উদার হয়ে পড়ে। ভিক্ষা চাওয়ার সেটাই উপযুক্ত সময়। আর ওরা যখন মেয়ে মানুষের কাছে যায়, বিছানা যখন ক্যাচক্যাচ করতে থাকে, সেটাই চুরি করার আদর্শ সময়। শহরের প্রতিটি গলি, উপগলি, বাঁক আর চৌরাস্তা মুখস্থ করে নিল রেমারিক। এভাবে সে টিকে গেল। সাগর ঘাসের রাস্তা ধরে প্রতি সপ্তাহে পয়সানয় যায় সে। পকেটে থাকে টাকা, হাতে চকলেট আর মাংসের টিন। রিসো আর খিদের জেলায় ঘ্যান ঘ্যান করে না। মা অবশ্য আরও ঘন ঘন চার্চে যাওয়া শুরু করেছে। তার ধারণা তার প্রার্থনার জবাবে উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন। যেখানে ক্ষুধা আর অভাব সর্বগ্রাসী, নৈতিকতা সেখানে পরাজিত সৈনিক। যে সমাজ জীবনের মৌল চাহিদাগুলো পূরণ করতে পারে না, তার আইনকে মানুষ বুড়ো আঙুল দেখাবেই। পজিটানোয় বসবাস করার জন্যে আর কখনো ফিরে যায়নি রেমারিক। নেপলসই তার তীর্থস্থান হয়ে উঠল। এখানেই রয়েছে তার গুপ্তধন আর ভবিষ্যৎ। প্রথমে সে শুধু টিকে থাকা ধান্দা করে বেড়ালো, তারপর তাকে সামনের দিকে টেনে নিয়ে চলল তার বুদ্ধি। 15 বছর বয়সে পৌঁছে রেমারিক দেখল সমবয়সী 12 জন শিষ্য রয়েছে তার, সবাই এক একটা পাকা চোর। দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু তবু মনে শান্তি ছিল না। তার একটাই প্রতিজ্ঞা, পালিয়ে যাওয়া বোনকে সে ফিরিয়ে আনবে। কিন্তু কোথায় সে? মিলানে সে নেই। তাকে খুঁজে বের করতে শহরের প্রতিটি ইট শুধু খুলতে বাকি রেখেছে সে। পচন মাথা থেকেই ধরে। তখনকার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতি, অন্যায় আর জুলুমের আশ্রয় নিল। ভালো মানুষদের ধরে ধরে জেলে ভরা হলো, আর বের করে সাদর অভ্যর্থনা জানানো হলো চোর গুন্ডা বদমাশদের। সুসংগঠিত অপরাধী চক্র থাকা দরকার, তারা সাহায্য করবে সরকারকে। প্রায় রাতারাতি গোটা সমাজ চলে গেল অপরাধীদের নিয়ন্ত্রণে। পেটে খিদে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো বেশ্যারা। তাদেরকে আশ্রয় দিয়ে জমজমাট ব্যবসা শুরু হলো। অনেক বছর পর আবার পুরোদমে মাঠে নামলো সংঘবদ্ধ মাফিয়া। ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা প্রস্তাব পেল, চুটিয়ে ব্যবসা করে যাও, আমরা প্রোটেকশন দেব, বিনিময়ে হপ্তায় হপ্তায় লাভের বখরা দিতে হবে। যারা রাজি হলো তালিকায় নাম উঠল তাদের, আর যারা রাজি হলো না তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেল। লাশ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এই নতুন ছকের সাথে খাপে খাপে মিলে গেল রেমারিক। সে আর তার কিশোর দল গোটা কাঠামোর একটা অংশ হয়ে উঠল। আঞ্চলিক নেতারা তাকে চিনতে পারল। সম্ভাবনাময় এক তরুণ হিসেবে গুরুত্ব পেল সে। ডকের পিছনে লাগিয়ে দেওয়া হলো তাকে। খুদে দোকানদার আর ব্যবসায়ীদের বোঝাতে হবে প্রোটেকশন না পেলে কেউ তারা বাঁচবে না। ডকের পিছনে ভালো কাজ দেখালো সে। পুরস্কার হিসেবে এবার গোটা ডকের দায়িত্ব দেওয়া হলো তাকে। সে আর তার দল শুধু চুরি নয়, আক্ষরিক অর্থেই লুটপাট শুরু করে দিল। বিদেশ থেকে যত কার্গো আসে বাক্স খুলে অর্ধেক বের করে নেয় তারা। নিজের লাভের অংশ জমিয়ে একটা বাড়ি কিনল রেমারিক, সেটাই আজ প্রেজ অফিসও। বাড়িটা মায়ের নামে কিনল রেমারিক, কারণ তখনও সে নাবালক। এভাবে কেটে গেল আরও 2 বছর।
17ই পা দিল রেমারিক। ওপর মহল তার উপর ভারী খুশি। নতুন আরও একটা সুযোগ এলো তার হাতে। এবার মেয়েদের নিয়ে কারবার করতে হবে রেমারিককে। ডক এলাকায় মেয়েদের চাহিদা আছে, কিন্তু মেয়েদের জন্যে ভালো কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই। ডকের কাছাকাছি গোটা একটা পাড়া খালি করতে হবে। বাইরে থেকে মেয়ে আমদানি করে ভরতে হবে ওই পাড়া। মনে মনে হিসাব করে খুশি হলো রেমারিক। 3 গুণ বেড়ে যাবে রোজগার। শুরু হলো কাজ। শখানেক বাড়ি নিয়ে একটা পাড়া খালি করা কম ঝামেলার কাজ নয়। কাজটা করতে গিয়ে উভয় পক্ষের কিছু লোক মারা গেল, তবে কাজটা 2 মাসের মধ্যেই শেষ করতে পারল রেমারিক। এবার মেয়ে জোগাড়ের পালা। দালালদের ডেকে এসে জানিয়ে দিল সুন্দরী মেয়ে চাই তার। ডক এলাকার লোকেরা মালদার মক্কেল, ভালো জিনিস দিয়ে ভালো পয়সা খসাতে চাইছে। দালালরা ব্যাপারটা বুঝলো। মেয়ে না এনে তাদের ফটো তুলে নিয়ে এলো তারা। রেমারিক নিজে বাছাই করুক, পরে যেন সে তাদের ঘাড়ে না চাপে। মেয়েদের কয়েকশো ফটো দেখলো সে, পছন্দও হলো অনেককে। কিন্তু হঠাৎ একটা ফটো দেখে মাথা ঘুরে গেল তার। ফটোটা হাতে নিয়ে আধ ঘন্টা বসে থাকলো রেমারিক। এক চুল নড়ার শক্তি পেল না। ফটোর পিছনে মেয়েটার নাম লেখা রয়েছে, এমিলিয়া। ঠিকানাও আছে। তার মানে ভাবল রেমারিক, বেলাডোনা নাম বদলেছে। তার মন ঠিকই মনে করেছিল, বরাবরই কাছে পিঠেই ছিল সে। কিন্তু আশ্চর্য, তার চোখে একদিনও পড়ল না। মনে মনে হিসাব কষল রেমারিক। বেলাডোনার বয়স এখন 21 বছর, কিন্তু ফটোতে দেখে মনে হয় 30 পেরিয়ে গেছে। সেই ভরাট মুখে হাড় গজিয়েছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট এখন বিবর্ণ। পটল চেরা চোখ এখন আধবোজা, ঢুলঢুলু। ফটোটা ছুঁড়ে মেঝেতে ফেলে দিয়ে টেবিলে মাছ ঢুকতে লাগলো রেমারিক। চোখ মুখ বিকৃত করে অনেকক্ষণ ধরে ফোপালো। পজিটা নই, মার কাছে যাচ্ছে রেমারিক। অর্ধেক রাস্তা থেকে ফিরে এলো সে। এ কথা কি করে বলবে মাকে? নিজের রাস্তা নয়, ফটোর পেছনে লেখা ঠিকানা ধরে নেপলসের সবচেয়ে বড় বেশ্যাপাড়ায় চলে এলো সে। নম্বর মিলিয়ে ছোট্ট একটা ঘরের সামনে দাঁড়ালো। চোখ দুটো টকটকে লাল, উস্কো খুস্কো চুল, হাত পা কাঁপছে। মাত্র সন্ধে, এর মধ্যে খদ্দেরদের ভিড় জমে উঠেছে গলির ভেতর। 2 বার হাত উঠিয়েও নামিয়ে নিল রেমারিক। নক করতে পারল না। এই এলাকায় কেউ তাকে চেনে না। এভাবে আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে উপদ্রব ভেবে দালালেরা ঘাড় ধরে তাকে পাড়া থেকে বের করে দিতে চাইবে। 3য়বারের চেষ্টায় নক করতে পারল রেমারিক। আওয়াজ হলো, কিন্তু এত আস্তে যে ভেতরে কেউ থাকলে শুনতে পেয়েছে কিনা সন্দেহ। খানিক পর দরজা খুলে গেল। টলতে টলতে বেরিয়ে এলো পড়ো এক লোক। রেমারিককে ধাক্কা দিয়ে পাশ কাটালো সে। সস্তা মদের গন্ধ ঢুকলো তার নাকে। কে গো, নতুন মনে হচ্ছে। ঘরের ভেতর থেকে আওয়াজটা এলো, সেই অতি পরিচিত কণ্ঠস্বর, কিন্তু আগের চেয়ে ভোঁতা, আর সুরটা অশ্লীল। অন্ধকারে দাঁড়িয়ে দরদর করে ঘামতে লাগলো রেমারিক। চলতে চলতে দোরগোড়ায় এসে দাঁড়ালো মেয়েটা। আলুথালু বেশ, এলোমেলো চুল, ঠোঁট জোড়া ফুলে আছে, চোখে নগ্ন আহ্বান। একে তো রেমারিক চেনে না। ইচ্ছে হলো দৌড়ে পালায়, কিন্তু নড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। বেলাডোনা, বিড়বিড় করে বলল রেমারিক। সাপ দেখার মতো আটকে উঠল বেলাডোনা। কে? দ্রুত পিছিয়ে গিয়ে দরজার কপাট আঁকড়ে ধরল সে। চোখ জোড়া বিস্ফোরিত হয়ে উঠেছে, দৃষ্টিতে রাজ্যের অবিশ্বাস। ছায়া থেকে আলোয় সরে এলো রেমারিক। আর একবার শিউরে উঠল বেলাডোনা। ভাই বোন পরস্পরের দিকে তাকিয়ে থাকলো। ভাইয়ের চোখে কান্না, আর বোনের চোখে আতঙ্ক। চলো বাড়ি যাবে। অনেকক্ষণ পর কথা বলতে পারল রেমারিক। বেলাডোনার চোখে পলক নেই, সারা শরীর থরথর করে কাঁপছে। নিঃশব্দে শুধু মাথা নাড়ল সে। ইতিমধ্যে ওদের দিকে চোখ পড়েছে লোকের। পথ চলতে চলতে থমকে দাঁড়াচ্ছে কেউ কেউ। ভেতরে আয়, অস্ফুটে বলল বেলাডোনা। মাথা নাড়ল রেমারিক। না, কিন্তু তারপরই কি মনে করে এগোলো। ঘরের মাঝখানে থেমে ঘুরল সে। দরজা বন্ধ করে রেমারিকের দিকে ফিরল বেলাডোনা। বসবি না? কেমন আছিস তোরা? মা কেমন আছে? আর রিসো? তুমি গেলেই দেখতে পাবে, বিড়বিড় করে বলল রেমারিক।
বোনের দিকে তাকিয়ে থাকতে পারল না সে, দেয়ালের দিকে তাকালো। নগ্ন অর্ধনগ্ন মেয়ে লোকের ছবি সাটা দেয়ালে। চোখ নামিয়ে নিল সে। তা হয় না রে, ছোট্ট করে বলল বেলাডোনা। চমকে উঠে মুখ তুলল রেমারিক। মানে? আমার আর ফিরে যাওয়া সম্ভব নয়। বিস্ময় আর আতঙ্ক কাটিয়ে উঠেছে বেলাডোনা। তার চেহারায় একটা পাথরের ভাব লক্ষ্য করে ঘাবড়ে গেল রেমারিক। কেন? সে তুই বুঝবি না, বলল বেলাডোনা। ওরা কেমন আছে বললি না তো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, জেদের সুরে বলল রেমারিক। লক্ষ্য করল দরজার পাশের দেয়াল ধরে দাঁড়িয়ে আছে বেলাডোনা। দেয়াল থেকে হাতটা একবারও নামায়নি। পাগলামি করিস নে, শান্তভাবে বলল বেলাডোনা। এগিয়ে এলো সে, একটু খোঁড়াচ্ছে। চেয়ারে পিঠ, খাটের স্ট্যান্ড ধরে কয়েক পা হাঁটল, তারপর বসলো বিছানায়। তার পা দুটোর দিকে চোখ পড়ল রেমারিকের। জুতো পরে আছে বেলাডোনা। পাগলামি বলছো কেন? ফিরে যেতে অসুবিধে কি? রেমারিকের দিকে তাকিয়ে থাকলো বেলাডোনা। কোনো জবাব দিল না। হঠাৎ একটা হাত ভাইয়ের দিকে বাড়িয়ে দিল সে। আয়, কাছে বস। নড়ল না রেমারিক। তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। আয় না, বস। আবার কাছে ডাকলো বেলাডোনা। তুমি যাবে কি না বলো। মা কেমন আছে রে? ভালো। তুমি না গেলে আমি এখান থেকে যাব না। আর রিসো? ও পড়াশোনা করছে, বলল রেমারিক। এতদিন কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি আমি তোমাকে। জানি। বেলাডোনার ঠোঁটে ম্লান হাসি। জানো? হতভম্ব হয়ে গেল রেমারিক। হ্যাঁ জানি। আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, তোকে দেখতে পেলেই গা ঢাকা দিতাম। মেয়েদের কাছে শুনতাম বেলাডোনা নামে একটা মেয়েকে খুঁজছিস তুই। কেন? গলা বুঝে এলো রেমারিকের। কেন? কেন সে তোকে বোঝানো যাবে না, বলল বেলাডোনা। আমাকে পালিয়েই বেড়াতে হবে রেমারিক। যদি না বসিস তাহলে চলে যা ভাই, আর কখনো এদিকে আসবি না। না। হাসতে লাগলো বেলাডোনা। তুই সেই আগের মতো জেদি আছিস না রে। তুমি না গেলে আমি জোর করে তোমাকে নিয়ে যাব। রেমারিকের দিকে আবার একদৃষ্টে তাকিয়ে থাকলো বেলাডোনা। তোরা আমাকে ভুলতে পারিসনি না রে। কি বলবে রেমারিক? তার চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তে লাগলো। নিজেকে সামলে নিয়ে শান্ত সুরে বলল সে, তোমার মালিককে? তাকে ডাকো, ক্ষতিপূরণ দিয়ে দেবো আমি তোমাকে। আমি এক্ষুনি এখান থেকে বের করে নিয়ে যাব। আমি যেতে চাই না রেমারিক। কেন? পায়ের জুতো খুলে ফেললো বেলাডোনা। এই দেখ। ঘা। বেলাডোনার দুই পায়ের 3টে করে 6টা আঙুল নেই। ডান পায়ের পাতাও ক্ষয়ে যেতে শুরু করেছে। কুষ্ঠ, চিনতে পারল রেমারিক। এই রোগ আগেও দেখেছে সে। চোয়াল দুটো উঁচু হয়ে উঠল রেমারিকের। আমি তোমার চিকিৎসা করাবো। হে যেন সারে, হ্যাঁ, বলে আবার জুতো পড়ল বেলাডোনা। তুই যা। নড়ল না রেমারিক। কবে থেকে এমন হয়েছে তোমার? 3 বছর পেরিয়ে গেছে। ওষুধ? কি লাভ? ঠোঁট উল্টালো বেলাডোনা। সারা গায়ে ছড়িয়ে পড়ছে, কোথায় ওষুধ দেব? অনেকক্ষণ আর কেউ কথা বলল না। ঠিক আছে, আমি আবার কাল আসব। নিস্তব্ধতা ভেঙে একসময় বলল রেমারিক, তুমি আমার কাছে থাকবে। আমি একটা ফ্ল্যাট ভাড়া করব। তুমি আর আমি থাকবো সেখানে। কারোর সাথে তোমার দেখা হবে না, কেউ কিছু জানবে না। এতে তোমার আপত্তি নেই তো? এ হয় না রেমারিক। কেন হয় না? এই রোগ হয়েছে জানলে লোকে তোমাকে ঘৃণা করবে। এই তো তোমার ভয়, তাই না? কেউ জানবে না, যাও। তোমার এই রোগ হয়েছে, কেউ জানবে না, কারোর সাথে তোমার দেখাই হবে না। কিন্তু তবুও চুপ করে থাকলো বেলাডোনা। দরজার দিকে এগুলো রেমারিক। দরজার কাছে এসে কি মনে করে ঘাড় ফেরালো সে। দেখলো একটা হাত বাড়িয়ে দিয়েছিল বেলাডোনা, যেন তাকে ছুতে চেয়েছিল। সে ঘাড় ফিরিয়ে তাকাতে শুরু করতেই হাতটা তাড়াতাড়ি নামিয়ে নিয়েছে। ধীরে ধীরে ঘুরল রেমারিক। ভাইয়ের চোখে ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে নিয়েছে বেলাডোনা। ছুটে গিয়ে বোনের গায়ের উপর আশ্রে পড়ল রেমারিক। বেলাডোনার হাঁটুর উপর মুখ রেখে ডুকরে উঠল। তার মাথায় একটা হাত রাখলো বেলাডোনা। হাতের উল্টো পিঠে ফোঁটায় ফোঁটায় চোখের পানি পড়ছে। পরদিন বেলাডোনাকে নয়, তার লাশ নিয়ে এসে কবর দিল রেমারিক। রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে। 3 দিন কাজে বেরোলো না রেমারিক। মা আর ভাইকে বেলাডোনার কথা সে কিছুই জানায়নি। ঠিক করলো
সে কোনোদিন জানাবেও না। আরও দুটো সিদ্ধান্ত নিল রেমারিক। 1, নারী ব্যবসার সাথে নিজেকে জড়াবে না সে। ডক এলাকায় কোনো বেশ্যাপাড়াও তৈরি হতে দেবে না। 2, কুষ্ঠরোগীদের জন্য একটা আশ্রম তৈরি করতে হবে তার। ঘরবাড়ি থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ফিরে আসতে বলল রেমারিক। খবর পেয়ে মাফিয়া নেতা ব্যাখ্যা দাবি করে প্রতিনিধি পাঠালো। তার সাথে দেখাই করল না রেমারিক। লোক মারফত জানিয়ে দিল ডক এলাকায় বেশ্যাপাড়া হবে না। হইচই পড়ে গেল আন্ডারওয়ার্ল্ডে। কার এত সাহস নেতার আদেশ অমান্য করে? কে রেমারিক? ঠিক এই সময় মাফিয়া নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। রেমারিকের উপরওয়ালাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ধরাকে সরাগান করতে শুরু করেছে কেউ কেউ। দেমাগে অনেকেরই মাটিতে পা পড়ে না। কে কত শক্তিশালী এটা প্রমাণ করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। গোটা দেশ জুড়ে মাফিয়াদের একটা কাঠামো থাকলেও 2 যুগ আগের মতো শক্ত আর নিরেট হয়নি তখনও। দক্ষিণের প্রবীণ নেতারা তখনও সবখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারেনি। শিল্প সমৃদ্ধ উত্তরে আর রোমে তারা সফল হলেও নেপলসে তারা সুবিধা করতে পারছিল না। ইটালির অবাধ্য শহর বলা হয় নেপলসকে। এখানের ক্রিমিনালরাও আর সবার চেয়ে এক কাঠি বাড়া। প্রবীণ মাতব্বররা সবশেষে নজর দিল নেপলসের দিকে। ক্ষমতার ভাগ নিয়ে দুটো দলের লড়াই শুরু হলো নেপলসে। যে কোনো একটা পক্ষ নিতে হবে রেমারিককে। এই পক্ষ নিতে গিয়ে জীবনের প্রথম ভুলটা করে বসল সে। গিরি নচি নামে এক লোকের পক্ষ নিল সে। ডন নচি নারী ব্যবসা পছন্দ করে না। বেশ্যাদের প্রতি চিরকাল সহানুভূতি দেখিয়ে এসেছে সে। তার এই গুণের জন্যেই রেমারিক তার সাথে হাত মেলালো। কিন্তু নচি বুড়ো, প্রায় অথর্ব। বহু বছর জেল খেটে আত্মবিশ্বাস কমে গেছে তার। ফলে যুদ্ধ চালিয়ে যেতে পারলেও রেমারিক আর তার দলের অপূরণীয় ক্ষতি হতে থাকলো। নিচু স্তরের কর্মী বলে রেমারিকের দলকেই সামনে থেকে লড়তে হলো। মাস কাটল না, দলের অর্ধেক সদস্য হয় খুন হলো, না হয় দল ছেড়ে পালিয়ে গেল। শটগানের গুলি খেয়ে আহত হলো রেমারিক। হাসপাতালে শুয়ে কাতরাতে লাগলো ব্যথায়। ওদিকে তার আশা ভরসা আর উদ্ধারকর্তা গিজিনোচি ক্লান্ত এবং অসতর্ক অবস্থায় রেস্তোরাঁয় খেতে বসে খুন হয়ে গেল। শোনা কথা, পুলিশ নাকি তার মুখ থেকে ভাজা মাছ বের করে। আততায়ীকে দেখতেই পায়নি নচি। শটগানের গুলিতে তার গোটা বুক গুঁড়ো হয়ে যায়। এই পর্যায়ে ঘুম ভাঙে পুলিশের। দাপট দেখাবার জন্য রাস্তায় নেমে আসে তারা। খবরের কাগজগুলো আর রাজনীতিকরা এসবের বিহিত দাবি করে বসে। শেষ পর্যন্ত বিজয়ীদের মধ্যে একটা শান্তি আলোচনার ব্যবস্থা হলো। মাফিয়াদের তরফ থেকে উদ্যোগী হলো ডন আতনি বেরলিঙ্গার। সরকারের পক্ষে আলোচনায় বসলো পাবলিক প্রসিকিউটর। প্রমাণ আর সাক্ষী জোগাড় হলো। নিচু স্তরের কিছু লোকজনকে ধরে হাজতে ভরল পুলিশ। ভিটেলা রেমারিকও থাকলো তাদের মধ্যে। বিচারে 2 বছরের জেল হয়ে গেল তার। জেল থেকে ছাড়া পাবার পর 2 মাস গা ঢাকা দিয়ে থাকলো রেমারিক। আর আমি জেলে যাব না, নিজের কাছে প্রতিজ্ঞা করল সে। ঠিক করলো, মাস্তানি ছেড়ে দিয়ে দেখবে সৎভাবে বেঁচে থাকা যায় কিনা। মার নামে কেনা বাড়িটা খালি পড়েছিল। ঠিক করলো ওটাকে বোর্ডিং হাউস বানাবে। গত 2 বছরে শহরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে আতনি বেরলিঙ্গার। তার দলে কুখ্যাত সব মস্তানরা বেড়েছে। পুলিশ আর স্থানীয় সরকারের প্রভাবশালী অফিসাররাও এখন তার পকেটে। রেমারিক বুঝল তাকে আবার নতুন করে শুরু করতে হলে বেরলিঙ্গারের অনুমতি লাগবে। নেপলসে আত্মপ্রকাশ করল সে। বেরলিঙ্গারের সাথে দেখা করার চেষ্টায় থাকলো। বেরলিঙ্গার তখনও যুবক, মাত্র 35 বছর বয়স। আধুনিক চিন্তাভাবনা নিয়ে অল্প যে কজন নেতা উঠে এসেছিল সে তাদেরই একজন। রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় এলো বটে, কিন্তু চারিদিক একটু গুছিয়ে নিয়েই বাস্তববাদী ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি গ্রহণ করল সে। বুঝল তার ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে হলে গোটা দেশের সব মাফিয়া নেতাদের সাথে একটা সমঝোতায় আসতে হবে তাকে। সহযোগিতার প্রস্তাব দিয়ে সব বড় শহরে প্রতিনিধি পাঠালো সে। পার্লামো থেকে দূত এলো তার কাছে। প্রভাব বলয় আর ক্ষমতার আওতা নির্ধারণের জন্য মিটিংয়ে বসার আমন্ত্রণ জানানো হলো তাকে। পোপ নির্বাচনে যে গোপনীয়তা রক্ষা করা হয় সেসব মিটিংয়ের আলোচনাও তেমনই গোপন রাখা হলো। কার কতটুকু ক্ষমতা, প্রভাব বলয়ের বিস্তৃতি ইত্যাদি নিয়ে মতবিরোধ আর দ্বন্দ্ব দেখা দিল, কিন্তু নতুন করে কোনো রক্তপাত ঘটল না।
কালাব্রিয়ার পুরনো ঐতিহ্যের অনুসারীরা গো ধরে বসল। আধুনিক শিক্ষায় শিক্ষিত মিলান আর তুরিনের বসরা যেন কোনোভাবেই অতিরিক্ত ক্ষমতার অধিকারী না হয়। সবচেয়ে বেশি শোরগোল তুলল নেপলস আর রোমের নেতারা, কারণ গত কয়েক যুগ ধরে তাদেরকে অবহেলা করা হয়েছে। তবে সবাই একমত হলো যে গোটা দেশ জুড়ে শক্তিশালী একটা কাঠামো থাকা দরকার। নেতাদের নেতাও একজন থাকতে হবে, যার ক্ষমতা হবে সবার থেকে বেশি। উত্তরের নেতারা কালাব্রিয়ানদের মধ্যে থেকে কাউকে চায় না, কালাব্রিয়ানরা উত্তরের কাউকে মেনে নেবে না। রোমের ডন পেস্কাকে নরম বলে রায় দেওয়া হলো, আর বেরলিঙ্গারের বয়স কম। এই ধরনের পরিস্থিতিতে যা হয়, একটা আপোষ রফায় আসতে হলো সবাইকে। মিটিং আহ্বান করা হয়েছিল পার্লামো থেকে। পার্লামো নেতা ডন বাকলাকে সাময়িকভাবে নেতাদের নেতা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হলো। লোকটা মাঝারি আকৃতির, ঝানু এক কূটনীতিক। কেউ জানতো না তার একটা প্রতিজ্ঞা ছিল, পার্লামোকে ক্ষমতার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা। লক্ষণগুলো দেখেই ঠিক কি ঘটতে যাচ্ছে পরিষ্কার আঁচ করতে পারে সে। উপস্থিত কেউই তার কূটনীতিক চাল পছন্দ করতো না। রাজনীতিকদের সাথে তার অতিরিক্ত মাখামাখিও সন্দেহের চোখে দেখা হতো, কিন্তু কেউই ঘুণাক্ষরেও ভাবতে পারেনি ডন বাকালা তার কূটনীতিক চাল চেলেই আগামী 8টা বছর সবার মাথার উপর ছড়ি ঘোরাবে। সবাই এই কথা ভেবে খুশি হলো যে বেশ লম্বা একটা সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সবার জন্যেই সেটা বিরাট লাভ হয়ে দেখা দেবে। আতুনি বেরলিঙ্গারের সাদর অভ্যর্থনা পেয়ে মুগ্ধ হলো রেমারিক। তার অফিস দেখেও প্রভাবিত হলো সে। সম্পূর্ণ ব্যবসায়ী সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে লোকটা। 2 বছর আগের নিষ্ঠুরতা সত্যি অতীতের একটা কলঙ্ক মাত্র। যা ঘটবার ঘটে গেছে, ভুলে যাওয়াই ভালো, আশ্বাস দিয়ে বলল বেরলিঙ্গার। পরিস্থিতি এখন বদলে গেছে। আরে না, রেমারিক নতুন করে ব্যবসা শুরু করলে কেউ তাকে বাধা দেবার প্রশ্নই ওঠে না। তবে রেমারিক যদি বোর্ডিং হাউসে মারিজুয়ানাও বিক্রি করে, নেতার অনুরোধ ফেলা হয়নি দেখে যার পর নাই খুশি হবে বেরলিঙ্গার। মারিজুয়ানা বেচা কেনার জন্য পুঁজি লাগলে তাও পেয়ে যাবে রেমারিক। শর্তটা জুড়ে দেওয়ায় একটু মনক্ষুণ্ণ হলেও আত্মবিশ্বাস নিয়েই ফিরে এলো রেমারিক। ভাবলো, ভাগ্যিস তাকে বেশ্যা পাড়া চালাতে বলেনি। আসলে ডন বেরলিঙ্গারকে চিনতে পারেনি রেমারিক। বেরলিঙ্গার তাকে ক্ষমা করেনি। বিরোধী পক্ষে রেমারিক আর তার দল ছিল সবচেয়ে বিপজ্জনক। বেশিরভাগ ক্ষয়ক্ষতি ওদের দ্বারাই ঘটেছিল। সেই রেমারিককে ব্যবসা করে খেয়ে পরে বাঁচতে দেবে, বেরলিঙ্গার সেই লোক নয়। পার্লামো থেকে নির্দেশ ছিল, আঞ্চলিক গোলযোগ একেবারে কমিয়ে ফেলতে হবে। অতীত ঘটনার জের ধরে কোনো রকম খুন খারাপই চলবে না। বেরলিঙ্গারের তখনও এতটা ক্ষমতা বা সাহস হয়নি যে ডন বাকালার নির্দেশ অমান্য করে। সহজ একটা উপায় আবিষ্কার করে সে। শুরু করুক রেমারিক, সময় আর সুযোগ মতো প্রোটেকশন প্রত্যাহার করে নেবে সে। যা করার তার কাছ থেকে প্ররোচিত হয়ে পুলিশ সব করতে পারবে। বিচার বিভাগের সাথে তার দহরম মহরম আছে। রেমারিককে লম্বা সময়ের জন্য জেলের ঘানি টানানো কোনো সমস্যাই না। একদিন রাত দুপুরে এলো একটা টেলিফোন কল। কে ফোন করেছিল আজও জানা যায়নি। গিডিনোচি আর আতুনি বেরলিঙ্গার দুজনকেই বাকিতে অস্ত্র আর গোলা বারুদ সরবরাহ করেছিল ভিনসেন্ট গগল নামে এক লোক। নোচি নিহত হওয়ায় ৫০ টাকা মার গেল গগলের, কিন্তু বিজয়ী বেরলিঙ্গারের কাছ থেকেও টাকা পেল না সে। গগলকে সাধারণ একজন স্মাগলার মনে করে টাকাটা না দেওয়ার সিদ্ধান্ত নিল বেরলিঙ্গার। কেউ ঠকালে বা শত্রুতা করলে সরাসরি আঘাত করা গগলের স্বভাব নয়। কারো সাথে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়াও তার অপছন্দ। বেরলিঙ্গার টাকা দিতে অস্বীকার করায় কোনো প্রতিবাদই করল না সে। শুধু ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখল আর অপেক্ষায় থাকলো সুযোগের। অবৈধ অস্ত্রের যোগানদার হিসেবে নোচি আর বেরলিঙ্গার এই দুই পক্ষের লোকজনদের চিন্ত গগল। এদের মধ্যে নোচির দলের রেমারিক তার দৃষ্টি কাড়ে। রেমারিক কোত্থেকে কোথায় উঠেছে, তারপর কোথায় নেমে গেল, সব খবরই তার জানা ছিল। নানা দেশে ব্যবসা আছে গগলের, সবখানে ঘুরে বেড়াতে হয়। তবু হাতে সময় পেলেই ইতালিতে ছুটি কাটাতে আসে সে, আর এলেই সংশ্লিষ্ট সবার খোঁজ খবর নেয়। রেমারিক সম্পর্কে আরও কিছু খবর পেল সে। বেরলিঙ্গারের সাথে দেখা করেছে রেমারিক। আবার নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছে লোকটা। নিজের ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে বন্ধু মাসুদ রানার সাথে কখনো আলোচনা করেনি গগল।
তবে রানা কী ধরনের কাহিনী শুনতে পছন্দ করে সেটা তার খুব ভালো জানা আছে। বেরলিঙ্গার টাকা দিতে অস্বীকার করার পর রানার সাথে দেশে বিদেশে অনেকবারই দেখা হয়েছে গগলের। গল্পের ছলে রানাকে সে রেমারিকের কথাও বলেছে, যাকে নিয়ে এত আলোচনা। সেই রেমারিক কিছুই জানল না, কিন্তু বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এজেন্ট এবং রানা ইনভেস্টিগেশনের চিফ মাসুদ রানা তার সম্পর্কে যা জানার প্রায় সবই জেনে ফেলল। বিমুখ পরিস্থিতির সাথে একা লড়ে রেমারিক অনেক উপরে উঠেছে, এটা রানার ভালো লাগে। মাফিয়া নেতার কাছ থেকে নারী ব্যবসা করার নির্দেশ পেয়েও সেটা অমান্য করার সাহস দেখিয়েছিল রেমারিক। এই ঘটনা রানার মনে একটা ছাপ ফেলে। কেন যেন রানার মনে হয় ওখানে একজন সৎ যুবক সুযোগের অভাবে সৎপথে আসতে পারছে না। গগলের সাথে দেখা হলে কথা প্রসঙ্গে দু একবার জানতে চেয়েছেও, তোমার সেই রেমারিকের খবর কি? গগল একবার জানালো বেরলিঙ্গার তাকে ব্যবসা করার অনুমতি দিয়েছে, তবে আমার ধারণা সুযোগ মতো ঠিকই ছবল মারবে সে। একটু চিন্তা করে রানা বলেছিল, ওর কোনো সাহায্য লাগলে আমাকে জানিও, ছেলেটাকে আমার ভালো লেগেছে। ব্যাস এই পর্যন্তই। এরপর অনেকদিন গগলের সাথে দেখা হয়নি রানার। রেমারিকের কথাও ভুলে গেছে ও। ব্যবসার কাজে আবার একবার মিলানে এলো গগল। বেরলিঙ্গারের দলের ভেতর নিজের লোক আছে তার, তাকে ডেকে ভেতরের সব খবর সংগ্রহ করার সময় সে জানতে পারল রেমারিককে সাহায্য করার জন্যে প্রোটেকশন প্রত্যাহার করে নিচ্ছে বেরলিঙ্গার। আজ রাতেই তার বোর্ডিং হাউসে হানা দেবে পুলিশ। ইনফরমারকে বিদায় করে দিয়ে চিন্তা করতে বসল গগল। রেমারিকের প্রতি সহানুভূতি জাগলো তার মনে। ভাবল রেমারিককে নিরাপদ কোথাও সরিয়ে নিতে পারলে বেরলিঙ্গার একে চোট খাবে, কিন্তু রেমারিককে কোথায় সরাবে সে? এই সময় রানার কথা মনে পড়ে গেল গগলের। মিলানে রানা ইনভেস্টিগেশন এজেন্সির শাখা আছে, কিন্তু ফোন করে সেখানে রানাকে পাওয়া গেল না। কোথায় পাওয়া যাবে ওকে তাও বলতে পারল না শাখা প্রধান। রিসিভার নামিয়ে রাখবে গগল। এই সময় অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হলো, মিস্টার রানাকে কি দরকার? না মানে রেমারিক নামে এক যুবককে। আপনি কে বলছেন? নিজের পরিচয় দিল গগল। অপর প্রান্ত থেকে জবাব এলো, রেমারিককে আমাদের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিন। বস তার সম্পর্কে অনেকদিন আগে থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন। রেমারিক এখানে এসে পৌঁছতে পারলে তার নিরাপত্তার সমস্ত দায়িত্ব আমাদের। এই প্রথম গগল উপলব্ধি করে গোটা ইউরোপ জুড়ে রানা ইনভেস্টিগেশন কেন এত নাম করেছে। দায়িত্ব, তা সে যত নগণ্যই হোক, ছোট করে দেখে না ওরা। রানার আচরণও তার মনে শ্রদ্ধার একটা ভাব এনে দিল। রেমারিককে সাহায্য করার প্রস্তাব দিয়ে সেটা ভুলে যায়নি ও। নিজের লোকদের প্রয়োজনীয় নির্দেশও দিয়ে রেখেছে। এরপর গগল ফোন করে রেমারিককে। নিজের পরিচয় না দিয়ে তাকে সে জানায় বেরলিঙ্গার প্রোটেকশন প্রত্যাহার করেছে, 1 ঘন্টার মধ্যে রওনা হচ্ছে পুলিশ। রেমারিক জানতে চায়, আপনি কে বলছেন? একটা ঠিকানা দিচ্ছি, নিজের ব্যবস্থা যদি নিজে না করতে পারো এই ঠিকানায় গেলে ওরা তোমাকে সাহায্য করবে। ঠিকানাটা জানিয়ে কানেকশন কেটে দিল গগল। এইরকম একটা বিপদের জন্য তৈরি ছিল না রেমারিক। কয়েক মিনিট পাথর হয়ে বসে থাকলো সে। বেরলিঙ্গারের শত্রুর অভাব নেই, সম্ভবত তাদেরই কেউ ফোন করেছিল, কিন্তু যেচে পড়ে সাহায্য করতে চাওয়ায় মনটা খুঁতখুত করতে লাগলো। ঠিকানাটার উপর আরেকবার চোখ বুলালো সে। একটা ইনভেস্টিগেটিং ফার্মের ঠিকানা। প্রতিষ্ঠানটার নাম অনেকের মুখে শুনেছে সে। বেরলিঙ্গার তাকে ক্ষমা করেনি এটা পরিষ্কার। তার কি করার আছে ভাবল রেমারিক। গা ঢাকা দিতে পারে, কিন্তু বেশি দিনের জন্য নয়। হয় বেরলিঙ্গার, নয় পুলিশ শেষ পর্যন্ত তাকে ঠিকই খুঁজে বের করবে। লড়তে পারে সে, কিন্তু জেতা সম্ভব নয়। আরেকটা উপায় আছে, দেশ ত্যাগ করা। কিন্তু ডক এলাকায় বেরলিঙ্গারের লোকজন যারা কাজ করছে তারা সবাই চেনে তাকে। জাহাজে ওঠার আগেই ধরা পড়ে যাবে সে। পাসপোর্টও নেই। আবার তাকে জেলে যেতে হবে? না, তার চেয়ে এই ঠিকানায় গিয়ে দেখবে সে। যদি ফাঁদ হয় মেনে নেবে কপালের লিখন। মাকে চিঠি লিখল রেমারিক। সৎ একজন উকিলের ঠিকানা দিল চিঠিতে। লিখল এই উকিলের মাধ্যমে বোর্ডিং হাউসটা ভাড়া দিতে হবে। ভাড়ার টাকা দিয়ে ভরণ পোষণ আর রিসোর লেখাপড়ার খরচ চালাতে হবে। সবশেষে লিখল আমাকে অনেক দূরে চলে যেতে হচ্ছে, কবে ফিরবো ঠিক নেই। পকেটে কিছু টাকা নিয়ে এক বস্ত্রে বেরিয়ে পড়ল রেমারিক।
ওর মা পরদিন ছেলের চিঠি পেল। চিঠি পড়ে চার্চে গেল সে। সারাটা দিন প্রার্থনার মধ্যে কাটালো। রানা ইনভেস্টিগেশনের মিলান শাখা 3 দিন লুকিয়ে রাখল রেমারিককে। এই 3 দিন পাসপোর্ট এবং দরকারি আরও কিছু কাগজপত্র তৈরি হলো তার জন্যে। তাকে প্রস্তাব দেওয়া হলো, পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে সে, বেছে নিতে পারে যে কোনো ধরনের পেশা। এই ফার্ম তাকে বিনা ফিতে সম্ভাব্য সব রকম সাহায্য করবে। প্রশ্নটা চেপে রাখতে পারেনি রেমারিক, কিন্তু কেন? আমি তো তোমাদের কোনো উপকার করিনি, আমার জন্য এত কিছু কেন? শাখা প্রধান মুচকি হেসে বলেছে, আমাদের চিফের নির্দেশ, তার বেশি কিছু আমি নিজেও জানি না। এই উত্তরেই সন্তুষ্ট থাকতে হলো রেমারিককে। অনেক ধরনের চাকরির কথা বলা হলো তাকে, বডিগার্ড, সিকিউরিটি গার্ড, ইনফর্মার, ডিপার্টমেন্টাল স্টোরের চেকার, সেলসম্যান, মেসেঞ্জার, ভাড়াটে সৈনিক। ভাড়াটে সৈনিক? যুদ্ধ কোথায়? রেমারিককে বলা হলো, আগে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং শেষ হলে যেখানে খুশি ভাড়ায় গিয়ে যুদ্ধ করতে পারবে সে। আগ্রহী হয়ে উঠল রেমারিক। সে দুর্বল, ভয় পেয়ে পালাচ্ছে। ট্রেনিং নিয়ে একজন যোদ্ধা হতে পারলে মন্দ হয় না। তাহলে আলজিয়ার্সে যেতে হবে তাকে। ওখানে একটা ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং দিয়ে সৈনিক বানানো হয়। কিন্তু সেই সাথে সাবধান করে দেয়া হলো, এ বড় কঠিন জীবন, প্রতি পদে মৃত্যুর ঝুঁকি আছে। কিন্তু গায়ে মাখল না রেমারিক। মিলান থেকে নিরাপদেই প্লেনে চড়ে আলজিয়ার্সে চলে এলো। মিলান এয়ারপোর্টে বেরলিঙ্গারের একাধিক লোককে ঘুরঘুর করতে দেখল সে, কিন্তু ছদ্মবেশ নিয়ে থাকায় ওকে দেখেও তারা কেউ চিনতে পারল না। ট্রেনিং সেন্টারটা মরুভূমির মাঝখানে। 1.5 মাসের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিল রেমারিক। শুধু যে খাপ খাইয়ে নিল তা নয়, সে আর তার ইনস্ট্রাক্টর দুজনেই আবিষ্কার করল, যুদ্ধ কৌশল দ্রুত রপ্ত করার ব্যাপারে সে একটা প্রতিভা। একবার দেখিয়ে দিলেই যে কোনো ড্রিল বা রণকৌশল হুবহু অনুকরণ করতে পারে সে। টার্গেট প্র্যাকটিসে সবাইকে ছাড়িয়ে গেল। তার তৈরি অ্যাম্বুশে সম্ভাব্য সমস্ত ফ্যাক্টর বিবেচনার মধ্যে রাখা হয়, কোনো খুঁত থাকে না। তার চিন্তাভাবনা অঙ্কের নিয়মে বাঁধা, ঝুঁকি নেওয়া চলে কিনা অঙ্ক কষে বের করে ফেলে। এই ট্রেনিং সেন্টারে 2জন লোকের সাথে দেখা হয়েছিল রেমারিকের। দুজনেই তাকে ভালোভাবে চেনে, কিন্তু রেমারিক তাদের একজনকেও চিনতে পারল না। এদের একজন ভিনসেন্ট গগল আর অপরজন মাসুদ রানা। ট্রেনিং চলাকালে বেশ কয়েকবারই সেন্টারে এলো গগল। প্রতিবার আধুনিক যন্ত্রপাতি আর গোলাবারুদ নিয়ে এলো সে। আর রানা এলো ট্রেনিং শেষ হয়ে যাবার পর ওদের বিদায় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। অনুষ্ঠানের মাত্র 1 ঘন্টা আগে উপস্থিত হলো রানা। রেমারিক লক্ষ্য করল, তাদের ব্যাচের 8-10 জন যুবক এই নতুন আগন্তুককে ঘিরে প্রবল উৎসাহে কুশলাতে জিজ্ঞেস করছে। প্রায় সমবয়সী সুদর্শন চেহারায় এমন অদ্ভুত একটা আকর্ষণ আছে যে দ্বিতীয়বার না তাকিয়ে পারা যায় না। প্রয়োজন ছাড়া কথা বলে না, সুযোগ পেলেই একা থাকতে ভালোবাসে। কারো দিকে মাত্র একবার তাকিয়েই যেন তার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখতে পায়। আগন্তুক সম্পর্কে প্রচণ্ড কৌতূহল জাগল রেমারিকের মনে, কিন্তু তাকে প্রশ্ন করে বিশেষ কিছু জানতে পারল না সে। শুধু জানল, আগন্তুক 9 জন যুবককে নিজের খরচে এখানে ট্রেনিং নিতে পাঠিয়েছিল। ট্রেনিং শেষ হয়ে যাওয়ায় এখন তাদেরকে নিয়ে যেতে এসেছে। অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান শেষ হলো। তখনও রেমারিক ঠিক করতে পারেনি কোথায় যুদ্ধ করতে যাবে সে। হঠাৎ আগন্তুককে দেখে তার সামনে দাঁড়ালো সে। বলল, আচ্ছা বলতে পারো তুমি যুদ্ধ করতে কোথায় যাওয়া উচিত আমার? রোডেশিয়ায়, সাথে সাথে জবাব দিল রানা। কিংবা লেবাননে, যদি ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে চাও। আমার বন্ধুরা যারা এখানে ট্রেনিং শেষ করেছে, 2 ভাগে ভাগ হয়ে লেবানন আর রোডেশিয়ায় যাচ্ছে ওরা। তুমি যে কোনো একটা দলের সাথে বেড়ে যেতে পারো। তোমার নামটা এখনো জানা হয়নি। মাসুদ রানা। আর কোনো আলাপের সুযোগ হলো না। রানাকে নিয়ে তার বন্ধুরা রেস্তোরাঁয় গিয়ে ঢুকলো। পরদিন আরও 4 জনের সাথে রওনা হলো রেমারিক। গন্তব্য রোডেশিয়া। উদ্দেশ্য মুক্তিপাগল কালোদের সাথে স্মিথ সরকারের শ্বেতাঙ্গ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা। সে যুদ্ধের স্মৃতি চিরকাল স্মরণ থাকবে রেমারিকের। মুক্তিবাহিনীর মধ্যে একমাত্র শ্বেতাঙ্গ ছিল সে। তাতে করে আশ্চর্য সব সুবিধে ভোগ করার সুযোগ এসে যায় তার। বার কয়েক শ্বেতাঙ্গ সৈনিকদের হাতে ধরা পড়েও তাদের ভুল বুঝিয়ে নিজেকে মুক্ত করে আনে সে। 3 মাস পর মুক্তিবাহিনীতে যোগ দিল রানা। রেমারিকের কৃতিত্বের খবর শুনে তাকে নিজের ইউনিটে টেনে নিল।
এখানেই পরস্পরকে চিনতে শুরু করলো ওরা। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠল বন্ধুত্ব। রোডেশিয়ায় যুদ্ধ করার সময় সবাইকে তাক লাগিয়ে দিল রেমারিক। তার মহত্ব, তার আত্মত্যাগ, তার বুদ্ধি আর সাহস তাকে একটানে তুলে নিয়ে এলো রানার পাশে। কিংবদন্তির নায়কে পরিণত হলো সে। এমন কিছু ঘটনা ঘটল, ব্যক্তিগতভাবে রেমারিকের প্রতি চিরঋণী হয়ে থাকলো রানা। আক্ষরিক অর্থেই অবধারিত মৃত্যুর হাত থেকে রানাকে ছিনিয়ে আনলো রেমারিক। সেই রকম রানাও রেমারিককে নতুন জীবন দান করলো। নিজের প্রাণ তুচ্ছ করে শত্রু ঘাঁটি থেকে বন্দি রেমারিককে উদ্ধার করে নিয়ে এলো। পরস্পরকে সাহায্য করতে পেরেছে বলেই বন্ধুত্ব হলো, ব্যাপারটা তাও ঠিক নয়। চরিত্রগত কিছু মিলও ছিল। মিল ছিল জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে, রুচিতে বা অরুচিতে, আহারে বা বিহারে। রানার কোনো অহংকার নেই, রেমারিকেরও নেই। শেখার আগ্রহ রেমারিকের জন্মগত, রানারও তাই। দুজনের কেউই অন্যায় সহ্য করতে পারে না। ইতিমধ্যে রেমারিকের সব কথা জানা হয়ে গেছে রানার। মা আর ভাই কেমন আছে জানে না রেমারিক। লুকিয়ে লুকিয়ে চোখের পানিতে বালিশ ভেজায়। একদিন বেলাডোনার করুণ পরিণতির কথাও জানলো রানা। জানলো আতুনি বেরলিঙ্গার রেমারিকের সবচেয়ে বড় শত্রু। মুখে কিছু বলল না রানা, কিন্তু মনে মনে ঠিক করলো রেমারিককে আবার তার সমাজে ফিরে যেতে সাহায্য করবে ও। তাকেও সুখী দেখতে চায়। দেশের কাজে ঢাকায় ফিরে যেতে হলো রানাকে। দেশ থেকে আবার বেরোলো রানা, চলে এলো ইটালিতে। কিন্তু রেমারিক সে খবর জানলো না। ইটালিতে এসে মাফিয়া নেতারা কে কোথায় কী অবস্থায় আছে খোঁজ খবর নিল রানা। আতুনি বেরলিঙ্গার সম্পর্কে জানলো। হাতে আরও টাকা আর ক্ষমতা আসায় নিজের হেডকোয়ার্টার নেপলস থেকে রোমে সরিয়ে নিয়ে গেছে লোকটা। নেপলসের বিধাতা এখন অন্য একজন ডন, যদিও সে বেরলিঙ্গারেরই লোক। উত্তর থেকে এসেছে লোকটা। এখানকার অতীত সম্পর্কে তার বিশেষ কোনো আগ্রহ নেই। মাফিয়া মহলে প্রভাবশালী দু একজন নেতার সাথে পরিচয় ছিল রানার। তাদের একজনের সাথে দেখা করল। দীর্ঘ আলাপের পর রানাকে কথা দেওয়া হলো, ভিটেলা রেমারিক আবার নেপলসে ফিরে এসে বসবাস শুরু করলে বেরলিঙ্গার বা আর কেউ তাকে কোনো রকম বিরক্ত করবে না। তখন লেবাননে যুদ্ধ করছে রেমারিক। তাকে নিয়ে আবার নেপলসে ফিরে এলো রানা। মার নামে কেনা বাড়িটা অক্ষতই আছে। একটা চার্চকে ভাড়া দেয়া হয়েছে সেটা। কুমারী মাতারা থাকে সেখানে। পজিটানোই মা আর ভাইয়ের সাথে দেখা করতে গেল রেমারিক, সাথে রানা। ওরা ভালো আছে, সে খবর রানার কাছ থেকে আগেই পেয়েছিল রেমারিক। রিসো তার ছোট ভাই, রোম ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। তখন ইকোনমিক্সে পড়ছে সে। মার বয়স হয়েছে, কিন্তু এখনও খটখটে। ছেলের ফিরে আসা উপলক্ষে চার্চে গেল সে। 12টা মোমবাতি জ্বালিয়ে দিয়ে এলো। ব্যাস, এখানেই রেমারিকের সৈনিক জীবনের ইতি হলো। এরপর মাল্টায় গেল ও রানার সাথে, বিয়ে করলো। বউ নিয়ে এখানেই ফিরে এসেছিল ও। মস্ত একটা দীর্ঘশ্বাস ফেললো রেমারিক। কি হতে পারতো আর কি হয়ে গেল, জীবনটা কি!